100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন হয় তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন হয় তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্বারা সম্পৃক্ত করা যায়। তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রাব্যতা হবে 36। যদি 100 গ্রাম পানি বা 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে 10 গ্রাম কোনো লবণ লাগে তাহলে ওই লবণের দ্রাব্যতা হবে 10। সংক্ষেপে এটা। আর দ্রাবকের ভর হচ্ছে, দ্রাবকের সাথে আমরা যদি দ্রব্য যোগ করি, দ্রাবকের সাথে যদি দ্রব্য যোগ করি তাহলে দ্রবণ তৈরি হয়। এখন আমাদের সম্পৃক্ত দ্রবণটা হতে হবে অবশ্যই সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণ যদি ক্যাপিটাল এম গ্রাম তৈরি করি, এটার জন্য যদি স্মল এম গ্রাম দ্রব্য প্রয়োজন হয় তাহলে ওই দ্রবণের মধ্যে দ্রাবক থাকবে কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। এটা কি বোঝা গেছে? আচ্ছা, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে এম গ্রাম দ্রব্য প্রয়োজন। ওকে, তাহলে 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগবে সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। তাহলে উপরে হয়ে যাবে কি 100 এম আর নিচে কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এই যে সাধারণ প্রচলিত দ্রাব্যতা, এটা কিন্তু আধুনিক সংজ্ঞা না, এটা প্রচলিত। তাহলে এই প্রচলিত দ্রাব্যতা বের করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করব। দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দ্রাব্যতা হচ্ছে এস সমান সমান 100 এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর, স্মল এম হচ্ছে সম্পৃক্ত দ্রবণের দ্রবীভূত দ্রব্যের ভর, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এমটা হচ্ছে দ্রাবকের ভর। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রব্যের ভর বিয়োগ করলে আমরা সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভরটা পাবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের সংক্ষেপে সূত্র। দ্রাব্যতা বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে হচ্ছে কি তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা কমালে দ্রাব্যতা কমে। আর দ্রাবক গ্যাসীয় পদার্থের চাপের ক্ষেত্রে উপর নির্ভর করে, গ্যাসীয় পদার্থের চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, চাপ কমালে দ্রাব্যতা হ্রাস পায় সাধারণত। আর দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। যদি দ্রব্যটা পোলার হয় আর দ্রাবকটাও যদি পোলার হয় তাহলে ওই পোলার দ্রাবকের মধ্যে পোলার দ্রব্য দ্রবীভূত হয়, তখন দ্রাবকের মধ্যে অধিক দ্রব্য দ্রবীভূত হলে দ্রাব্যতা বাড়বে। কিন্তু দ্রাবক পোলার, দ্রব্য যদি আংশিক পোলার হয় তাহলে কম দ্রবণীয় হবে, তাহলে ওই আংশিক পোলার দ্রব্যের দ্রাব্যতা কম হবে। আর যদি দ্রব্যটা নন পোলার হয়, দ্রাবক যদি কি পোলার হয়, তাহলে ওই দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূতই হবে না, একবারে অতি সামান্য দ্রবণীয় হতে পারে, তখন তার দ্রাব্যতা হবে একবারে নগণ্য। আমরা সাধারণত ধরে নিই সে অদ্রবণীয়। তো এরকম যেমন পানিতে ধরে নেই আমরা কি তেল অদ্রবণীয়, তেল একবারে অদ্রবণীয়, তেল হচ্ছে অপোলার আর পানি হচ্ছে পোলার। তো এই দ্রাব্যতা বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা আমরা পরে আসতেছি। তার আগে একটু ম্যাথটা সলভ করে দেই। আচ্ছা, ম্যাথটা কি বলছে? সবাই একটু ম্যাথগুলা যেদিন সামনাসামনি থাকবো, ইনজামাম স্যার ম্যাথটা যেদিন আমরা সামনাসামনি থাকবো সেদিন করতেন না, এখানে সমস্যা কি? ম্যাথগুলা যেটা সামনাসামনি আচ্ছা, এখানে সমস্যা নাই তো, এটা ইয়া করার দরকার নাই। আচ্ছা দেখো, এরকম একটা ম্যাথ হতে পারে
এইখানে কি সমস্যা? আর এই সাদা অংশের উপর লিখবেন? হ্যাঁ, অথবা এখানেও লেখা যাবে, এখানে আমরা স্পেস তৈরি করে রাখছি, ঠিক আছে? ওটাতে বারবার যাওয়ার থেকে এখানে লিখবো। আচ্ছা, ম্যাথটা কি বলছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম, এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, বই সবার কাছে আছে? বইটা সামনে রাখো, গুহর বই। জি স্যার। গাণিতিক সমস্যা হচ্ছে 2.26, নিজে করো যেটা। এর 3 নম্বর ম্যাথটা হচ্ছে যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ, তাহলে সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে 20 গ্রাম। ক্যালকুলেটর সাথে রাখো, খাতা কলম সাথে নাও, তোমরা ছবিটা এঁকে নিতে পারো। যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 30 গ্রাম না, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড লবণ পাওয়া গেল। তাহলে এটাকে যদি তাপ দেই বাষ্পীভূত হবে। পানিটা একবারে যদি বাষ্পীভূত হয়ে উড়ে যায়, অবশেষ থাকলো এখানে কি? অবশেষ থাকলো 5.295 গ্রাম। তাহলে 295 গ্রাম যে অবশেষ পেলাম, এটা কি? সোডিয়াম ক্লোরাইড এখানে ছিল। তাহলে এটা হচ্ছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, দ্রবণ। আচ্ছা, এখানে একটা রং মেসেজ যাচ্ছে তোমাদের কাছে, সেটা হচ্ছে মনে হবে যে 20 গ্রাম লবণ দিয়ে দ্রবণ তৈরি করা হচ্ছে। তাহলে এটা হবে এরকম 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের। বুঝা গেছে কি? তাহলে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, যার মধ্যে থাকবে কি? সোডিয়াম ক্লোরাইড। আর এখানে লবণ ছিল কত গ্রাম? 5.295 গ্রাম। একবারে ইজি ম্যাথ, এটা না পাওয়ার কিছুই নাই। আমরা জানি এই প্রচলিত দ্রাব্যতা S সমান সমান কি? 100 m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস কি? স্মল m। এখানে m হচ্ছে কি? এই 20 গ্রাম, ক্যাপিটাল M হচ্ছে 20 গ্রাম, সম্পৃক্ত দ্রবণের ভর হচ্ছে 20 গ্রাম, আর স্মল এমটা হচ্ছে তোমার কি? যতটুক দ্রব ওখানে দ্রবীভূত ছিল, দ্রবীভূত ছিল 5.295 গ্রাম দ্রব। তাহলে ম্যাথ তো এমনিতেই হয়ে যায়। এটা কি বোঝা গেছে এখন? তাহলে 100 ইন্টু 5.295 ডিভাইডেড বাই কি? ক্যাপিটাল M মাইনাস স্মল m, তাহলে 20 মাইনাস 5.295। এই একজন ক্যালকুলেটর ইউজ করে মানটা বলো, সবাই ক্যালকুলেশন করো, যে কোনো একজন মানটা বলো। স্যার 36.00। তাহলে 36। তাহলে এটাই হচ্ছে কি? এই দ্রাব্যতা, এটাই অ্যান্সার। অনেক সময় ওই যে দ্রাব্যতার এককের কথা বলছিলাম, যে এত গ্রাম প্রতি 100 গ্রাম কি পানি, এভাবেও একক লেখা যাবে, তাও সাধারণত একক ব্যবহার না করলেও হবে। তাহলে যখন দেখবা দ্রাব্যতার এই একক দেয়া আছে অথবা দ্রাব্যতার কোনো একক নাই, তখন বুঝবা যে এটা প্রচলিত দ্রাব্যতা গাণিতিক সমীকরণ থেকে বের করতে হবে, অর্থাৎ 100 m ডিভাইডেড বাই কি? ক্যাপিটাল M মাইনাস স্মল m হবে। এই ম্যাথটা কি বুঝছো সবাই? কারো সমস্যা? নো স্যার। লাস্টের কথাটা আরেকবার বলবেন। নো স্যার। কোনটা? লাস্টের কথাটা শোনো, আরেকবার বলি, যে কখন একটা ম্যাথ দেখে, কারণ দ্রাব্যতার 3টা সমীকরণ আছে। একটা S সমান সমান 100 m ডিভাইডেড বাই কি? ক্যাপিটাল M মাইনাস কি? স্মল m। এটা হচ্ছে প্রচলিত দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে গাণিতিক সমীকরণ। আরেকটা দ্রাব্যতা হচ্ছে W ডিভাইডেড বাই কি? V। এখানে W হচ্ছে কি? গ্রাম এককে কি
দ্রবের ভর, দ্রবীভূত দ্রবের ভর ডিভাইডেড বাই ভিটা কি আয়তন স্যার। লিটার এককে দ্রবণের আয়তন, লিটার এককে দ্রবণের আয়তন। এখানে পার্থক্য এটাই। তাহলে দ্রাব্যতার আরেকটা ডেফিনেশন হচ্ছে প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। এক্ষেত্রে দ্রবণের সাথে দ্রাব্যতার সম্পর্ক, ওই দ্রবণে দ্রবের দ্রাব্যতা বলে। ঠিক আছে, প্রতি লিটার দ্রবণে যদি মনে করো ভি লিটার দ্রবণে ডাব্লিউ গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাহলে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে? তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এটাই হবে কি দ্রাব্যতা। তাহলে এই দ্রাব্যতার একক হবে গ্রাম পার লিটার এককে। এটা কি গ্রাম পার লিটার। তাহলে এই দ্রাব্যতার একক দেখে তখন তোমাদের সমীকরণ বুঝতে হবে এটা এস সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো ম্যাথে সমস্যা হয়েছে? সমস্যা বলো, না কাজ করো নাই? স্যার অপশন 2 কাজ করো নাই। ওকে, আমি 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বার ম্যাথটা কি আছে সেটা বলে দেই। সবাই বই হাতে নাও। বই কি সবার হাতে আছে? না থাকলে বলে দিচ্ছি। 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত কোন লবণের সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হলো। তাহলে একটা লবণের দ্রবণ আছে, দ্রবণটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে। আচ্ছা, আর এটাকে ঠান্ডা করব আমরা, যে বরফ শীতল পানির উপরে এটা দ্রবণটা রেখে দেব, অথবা দীর্ঘ সময় ধরে ঠান্ডা করতে পারি। আচ্ছা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণে এখানে কি পাওয়া যাবে? আচ্ছা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত ঠান্ডা করা হলো। এখন বলছে যদি 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 150, এটা এখানে দ্রাব্যতা এস সমান সমান হচ্ছে কি দেয়া আছে 150 গ্রাম পার 100 গ্রাম পানি, আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 85। তাহলে এখানে দ্রাব্যতা হ্রাস পাইছে। তাপমাত্রা কমালে সাধারণত দ্রাব্যতা হ্রাস পায়, কারণ তাপমাত্রা কমালে দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকগুলো সংকুচিত হয়, দ্রবের অণুগুলো তখন দ্রবণ থেকে কি নিচে অধক্ষিপ্ত হবে অথবা উপরে ভেসে উঠবে। নিচে অধক্ষিপ্ত হয় অথবা উপরে উৎক্ষিপ্ত হয়। তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পায়, তবে এটা সবসময় সত্য নয়। কিছু ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বাড়ে, এই বিষয়টাতে আমরা পরে যাব। আচ্ছা, 70 মিলি পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে? এখানে বলছে যে যে দ্রবণটা তৈরি করা হয়েছিল সেটা 70 মিলি পানিতে তৈরি করা হয়েছিল। তার মানে এখানে পানির ভরটা, পানির আয়তন দেয়া আছে। পানি ছিল কত? এখানে 70 মিলি। তার মানে এইখানে দ্রাবক ছিল পানি, পানির আয়তন ছিল 70 মিলি। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা বুঝতে? তাহলে এই দ্রবণটা ঠান্ডা করলে কিছু পরিমাণ লবণ নিচে কি হবে? নিচে অধক্ষিপ্ত হবে। ধরো অধক্ষেপটাকে কালো করে দিলাম। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন স্যার। তাহলে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা হচ্ছে 150 এবং কি যথাক্রমে 85। তাহলে 85 তে হচ্ছে 150 আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 85। এখন 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দ্রবণটাকে যদি আমরা ঠান্ডা করি, ঠান্ডা করলাম, ঠান্ডা করে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দ্রবণ পেলাম। এখন বলা হচ্ছে এই দ্রবণটা তৈরি করা হয়েছিল 70 মিলি পানিতে।
লবণ যোগ করে মনে করো কি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে। এখন আসো যে এই দ্রবণটাকে যখন ঠান্ডা করব, দ্রাব্যতা তো হ্রাস হবে। দ্রাব্যতা হ্রাস হলে কি হবে? দ্রবের অণুগুলো নিচে অধক্ষিপ্ত হবে, নিচে ক্লাস আকারে অধক্ষিপ্ত হবে। তাহলে এখানে বলছে যে কত গ্রাম লবণ, কত গ্রাম লবণ ক্লাসিত হবে বা অধক্ষিপ্ত হবে। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। ওকে, আচ্ছা এখানে আমরা উভয় দ্রবণে, এখানে মূল বিষয় হচ্ছে উভয় দ্রবণে যদি আমরা কত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে এটা বের করতে পারি, তাহলে কত গ্রাম অধক্ষিপ্ত হবে এটা বের হয়ে যাবে। এখানে খেয়াল করো, এখানে পানির আয়তন দেয়া আছে, পানির 1 মিলির আয়তন 1 গ্রাম, তাহলে 70 মিলির আয়তন কি 70 গ্রাম না? ইয়েস স্যার। তোমরা Yes, এখানে sir. লিখতে পারো যে আমি খুব সংক্ষেপে ইয়াটা করতেছি, কোনটা কি সেটা জানো সবাই, আমি ধরে নিচ্ছি, সমস্যা হলে বলবা। যে আমরা জানি এস সমান সমান আমাদের কি 100 m ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। গুড। এখান থেকে যদি আমরা বের করব এই দ্রবণের দ্রাব্যতা জানা আছে, আর আমরা বের করব কি স্মল এমটা, এটা হচ্ছে দ্রাবকের ভর। কার ভর? ক্যাপিটাল এম মাইনাস স্মল এমটা কি দ্রাবকের ভর। তাহলে স্মল এমটা বের করা যাবে না এখান থেকে, অতএব স্মল এম সমান কি হবে? আমাদের এস ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই কি 100। 100। মানটা বের করো দেখি। এস হচ্ছে কত? 150 ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে দ্রাবকের ভর, এটা হচ্ছে 70 ডিভাইডেড বাই 100 কত আসে? এটা 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 কাজ কত? 105 গ্রাম। তার মানে আমাদের এই 70 গ্রাম পানিতে 105 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে এই সম্পৃক্ত দ্রবণটা তৈরি হয়েছিল। তাহলে এখানে লবণ দ্রবীভূত থাকে এম ইকুয়াল হচ্ছে 105 গ্রাম। এটা কি বুঝছো তোমরা? ইয়েস স্যার। তাহলে এই সম্পৃক্ত দ্রবণের ভর কত এমনি বলো তো? এটা 105, এটা 70 গ্রাম, 175 গ্রাম। এটা আমাদের কাজে লাগবে না, জাস্ট বোঝার জন্য। আমার মূল টার্গেট মাথায় রাখো, উভয় দ্রবণে কত গ্রাম করে দ্রব দ্রবীভূত আছে সেটা বের করা। আচ্ছা একটা বিষয় মাথায় রাখো, এখানে এই 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণে পানি কত গ্রাম ছিল? 70 গ্রাম, 70 গ্রাম। এখানে মনে রাখবে ঠান্ডা করি আর গরম করি দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হয় না সাধারণত দ্রবণে, দ্রাবকের ভরের পরিবর্তন হয় না। তাহলে এই দ্রবণের মধ্যেও দ্রাবক কত গ্রাম আছে? ওই 70 গ্রামই না? জি স্যার। তাহলে এখানেও ক্যাপিটাল এম মাইনাস স্মল এম কি 70। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে এম বের করা যাবে। তাহলে আমাদের 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দ্রবণের ক্ষেত্রে এখানে লিখতে পারি আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে। এস সমান সমান কি 100 m ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। স্মল এমটা বের করো। স্মল এম সমান সমান কি এস ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই কি 100 সমান সমান কত আসতেছে? এটা হচ্ছে 85 ইনটু 70 ডিভাইডেড বাই কি 100 কত আসে? 59.5। 59.5। এখন দেখো এখানে দ্রবীভূত থাকে এই যে স্মল এম যেটা, এটা আসলে কি এই যে দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে স্মল এম।
তাহলে আমি গতদিন বলছিলাম যে এখানে অদক্ষেপ বাদে উপরের যে দ্রবণটা, সেই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ। দ্রবণটা কি? সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে দ্রবীভূত ছিল 105 গ্রাম, আর এখানে দ্রবীভূত আছে 59.5 গ্রাম। তাহলে বাকিটা অদক্ষিপ্ত হয়েছে। এটা কি বোঝা গেছে তোমাদের? তাহলে অদক্ষেপের Yes, ভর sir. কত হবে? Yes, sir. তাহলে অতএব অদক্ষিপ্ত হবে। বিয়োগ করো। 45.5. তাহলে 105 মাইনাস কি 40, আচ্ছা 59, So 45.5. 9 সমান সমান কত? 45.5। 5.5. এটা কি সবাই বুঝছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এই হচ্ছে ম্যাথ। আর কারো কোনো সমস্যা? হুম, স্যার ওই প্রথমে যে 85 মানে 85 ডিগ্রি সেন্টিগ্রেডের পাত্রটা ছিল, ওখানকার দ্রব্যের ভরটা মানে দ্রব্যের পরিমাণটা বের করলাম, আর পরে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের পাত্রের দ্রব্যের পরিমাণটা বের করে ওই কতটুকু মানে অদক্ষেপ মানে অদক্ষিপ্ত হবে কত গ্রাম সেটা বের করতেছি। তার মানে প্রথমে সেটা যেটা মাইনাস দ্রবীভূত ছিল 105 গ্রাম, পরে দ্রবীভূত ছিল 59.5 গ্রাম। তাহলে পরে দ্রবীভূত থাকলো 59.5 গ্রাম, অতিরিক্ত দ্রব্য কোথায় গেল? নিচে পড়লো। তাহলে নিচে অদক্ষিপ্ত হয়েছে। তাহলে প্রথমে দ্রবীভূত দ্রব্যের ভর থেকে পরের দ্রবীভূত দ্রব্যের ভর বিয়োগ করলে কি অদক্ষিপ্ত দ্রব্যের ভর পাওয়া যাবে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা কোনো ম্যাথে? স্যার 14 নাম্বারটা করে দেন। 14 নম্বর 100 গ্রাম 14 নম্বর ম্যাথ কি বলছে? 100 গ্রাম লেড নাইট্রেট কে 150 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। ফুটন্ত পানি মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লেড নাইট্রেটের দ্রাব্যতা 56 হলে প্রস্তুতকৃত দ্রবণকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব্য পৃথক হয়ে পড়বে? এটা আগের ম্যাথের মতোই, তোমরা এটা নিজেরাই করবা। এখন যে ম্যাথটা করে দিলাম হুবহু একই ম্যাথ। ঠিক আছে, পারবা না? শুধু প্রথম ঠিক আছে স্যার, পারবো। তাপমাত্রাটা ধরবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পরের তাপমাত্রাটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরের তাপমাত্রায় ওই যে ওখানে ছিল 70 মিলি পানি, এখানে হচ্ছে কি 150 গ্রাম পানি, পার্থক্য এতটুকুই। দ্রাব্যতার মান প্রথমটাতে দেয়া নাই, বের করে নিতে হবে। তাহলে দ্রাবকের ভর দেয়া আছে, দ্রবীভূত দ্রব্যের ভর দেয়া আছে, এখানে প্রথমটাতে কিছু করা লাগবে না, শুধু 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত গ্রাম দ্রবীভূত থাকে সেটা বের করতে হবে, সেটাও দেয়া আছে। স্যার ওই যে লিটারের মান আর গ্রামের মানটা বের করে নিতে হবে না? গ্রামের মানটা লিটারে প্রকাশ করতে হবে না? না না না, তুমি হচ্ছে গুহর বই ইয়ার ওই সূত্রের সাথে অ্যামালগেট করতেছো। এস সমান সমান কি 100 এর, 100 m বাই Capital M. বলে। sir. তাহলে এখানে মিলি লিটারের আয়তনের এককের কোনো সম্পর্ক নাই। আয়তনের এককের কোনো সম্পর্ক আছে? নাই। যদি আয়তন মিলিলিটারে দেয়া থাকে বা লিটারে দেয়া থাকে, এক্ষেত্রে মনে রাখবা ওই আয়তনকে ভরে কনভার্ট করে নিতে হবে। আর ভরে কনভার্ট করতে পারবো কার সাহায্যে? আপেক্ষিক গুরুত্বের সাহায্যে। আপেক্ষিক গুরুত্ব সমান কি বলছি? এম ডিভাইডেড বাই কি, মনে করো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এই সূত্রের সাথে তোমরা বের করে নিতে পারো। ওকে, এটা আপেক্ষিক গুরুত্ব। এরকম আমি একটা ম্যাথ করাচ্ছি তোমাদেরকে, তোমরা এরকম একটা ম্যাথ দেখো, আপেক্ষিক গুরুত্বের ম্যাথ। দেখো তো কত নম্বর ম্যাথ আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে? এখানে দেখার দরকার নাই, তোমাদের আপেক্ষিক গুরুত্বের ম্যাথ আমি এখান থেকে একটা করে দিচ্ছি আমার নোট থেকে। পিডিএফ ফাইলে দেখো আপেক্ষিক গুরুত্বের, এই দেখো এই যে 7.3, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বের ম্যাথ। কি বলা আছে এখানে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় 1.2 আপেক্ষিক গুরুত্বের 50 সেন্টিমিটার কিউব সম্পৃক্ত দ্রবণে 10 গ্রাম লবণ দ্রবীভূত আছে, ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত? ম্যাথটা কি পড়ে দেখো একবার। এখন তোমাদেরকে এই ম্যাথটাতে কনফিউজ করবা, তোমরা ম্যাথটা কোন সূত্র অনুসারে করবা? দুই সূত্র অনুসারে করা যাবে। এস সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এই সূত্রেও করা যাবে। এস সমান সমান 100 m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই সূত্রেও করা যাবে। আবার আরেকটা সূত্র হচ্ছে এস সমান সমান এটা এন ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে মোলার দ্রাব্যতা, এটা গ্রাম পার লিটার এককের দ্রাব্যতা, আর এটা হচ্ছে কি সাধারণ দ্রাব্যতা। তিনটা দ্রাব্যতার মধ্যে পার্থক্য দেখো। প্রতি লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে কি গ্রাম পার লিটার এককের দ্রাব্যতা বলে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোল পার লিটার এককে দ্রাব্যতা বলে। আর এখানে যেহেতু দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর অনুপাত কাটাকাটি যায়, এটাতে দ্রাব্যতার একক থাকে না। পার্থক্য কি বোঝা গেছে? তবে এই ম্যাথটায় যেহেতু কোন লবণ দ্রবীভূত আছে, কোন লবণ দ্রবীভূত আছে, লবণের নাম নাই, মনে করো সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, কোনো লবণের বা কোনো যৌগের নাম নাই, এটা মোল পার লিটার এককে করতে পারবে না। কারণ মোলে কনভার্ট করতে গেলে ধরো এন সমান সমান আমাদের জানা আছে ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, জানা আছে না? জি স্যার। তাহলে এই ভরটাকে মোলে কনভার্ট করতে গেলে কি লাগতো? আণবিক ভর লাগতো। আণবিক ভরটা লাগবে। কিন্তু এখানে যেহেতু লবণের নামই নেই, আণবিক ভর তো কি বসাবা? এই জন্য এই সূত্র অনুসারে এই ম্যাথটা করতে পারবা না। পারবা কি? আমরা হয় প্রথম সূত্র অনুসারে ম্যাথটা করব, না হয় দ্বিতীয় সূত্র অনুসারে। আচ্ছা, প্রথম সূত্র অনুসারে করে ম্যাথটা যদি করি, একবারে সহজ ম্যাথ। এখানে মনে করো এস সমান সমান কি ডাব্লিউর মান হচ্ছে 10 গ্রাম ডিভাইডেড বাই ভি, ভি তো লিটার এককে থাকতে হবে, আর ডাব্লিউটা কি গ্রাম এককে। তাহলে ডাব্লিউ সমান সমান 10 গ্রাম, আর ভি সমান সমান কি এখানে 50 সেন্টিমিটার কিউব দ্রবণ দেয়া আছে। 50 সেন্টিমিটার কিউব মানে কি 50 মিলিলিটার। এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য মাথায় রাখো, 1 মিলিলিটার ইকুয়াল কি 1 সেন্টিমিটার কিউব, মাথায় থাকবে। আর 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব, এই দুটা তথ্য মাথায় রাখো। আর 1000 লিটার বা 1000 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে 1 মিটার কিউব। 1000 লিটার সমান সমান 1 মিটার কিউব, 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব, মাথায় থাকবে। তাহলে মিলিলিটারকে আমাদের এখানে লিটার করতে হবে, যেহেতু আমাদের আয়তনটা লিটার এককে। তাহলে লিটার করতে গেলে 0.050 1000 দ্বারা ভাগ লিটার, মান বসায় দিলে কাজ শেষ। তাহলে 10 ডিভাইডেড বাই কি 0.050 কত আসে? ক্যালকুলেশন করো, এটা উঠাই দিলে উপরে কি 200 স্যার। 200। তাহলে 200 এককটা কি হবে? গ্রাম পার লিটার। এটা হবে দ্রাব্যতার মান, দ্রাব্যতার একক। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। এটা একবারে সহজ, এটা আমি গেলাম না। ধরো আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করব। দ্বিতীয় সূত্রটা কি হবে? স্যার আপেক্ষিক গুরুত্বটা দিয়ে কি করব? হ্যাঁ, এই আপেক্ষিক গুরুত্বের ব্যবহার আমি এখন শিখাচ্ছি। দ্বিতীয় সূত্র হচ্ছে 100 m ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এখানে স্মল এম কি বলো স্যার? কোশ্চেন ছিল একটা স্যার, আগের অঙ্কটায় এস ইকুয়াল ডাব্লিউ বাই ভি।
এই অঙ্কটায় ডাব্লু কে আমরা কি স্যার 1000 দিয়ে গুণ দিব? না, 1000 দিয়ে গুণ দিবে না, আয়তনটা আছে না, হ্যাঁ স্যার। তোমার হচ্ছে আয়তনের মানটাকে কি করতে হবে, লিটারে নিয়ে যেতে হবে। তাহলে আয়তন ও। ভি সমান সমান কি 50 মনে স্যার করো মিলিলিটার হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ স্যার এটাকে আমি লিটারে আনবো। লিটারে করতে গেলে কি, তাহলে 50 স্যার ভাগ তখন 1000। হ্যাঁ স্যার 1000 দিই স্যার, বুঝছি স্যার। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো, এবার আমাদের ম্যাথটা পড়ে দেখো। এই সূত্র অনুসারে যদি আমরা করতে চাই, স্মল এম এর মান দেয়া আছে 10 গ্রাম, তাই না? 10 গ্রাম লবণ দ্রবীভূত। সবাই একটু খেয়াল করো যে এখানে আমাদের এস সমান সমান হচ্ছে কি 100m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস কি স্মল এম। স্মল এম দেয়া আছে কি 10 গ্রাম, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। বাট সম্পৃক্ত দ্রবণের কিন্তু দেয়া আছে আয়তন, ক্যাপিটাল এম সমান সমান হচ্ছে এখানে কি মান দেয়া আছে, কি ক্যাপিটাল এম এর কি মান দেয়া আছে, দেয়া আছে সম্পৃক্ত দ্রবণের আয়তন দেয়া আছে আর সম্পৃক্ত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে। আয়তন আর আপেক্ষিক গুরুত্বের সাহায্যে আমরা ভর বের করতে পারি না? তাহলে সম্পৃক্ত দ্রবণের ভর সমান সমান কি আমাদের এস জি, আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি ক্যাপিটাল এম মাইনাস কি ওই ভি। এখানে আসলে এমটা কি দ্রবণের ভর, এমটা কি দ্রবণের ভর। দ্রবণের ভর, আর এ ভিটা কি দ্রবণের আয়তন। স্যার রো বাই রো ডাব্লিউ হওয়ার কথা না? হ্যাঁ আমি আসতেছি, গতদিন এটা পড়াইছিলাম যে এস জি সমান সমান আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি রো বাই রো ডাব্লিউ। আর সিজিএস সিস্টেমের রো ডাব্লিউর মান কত পড়াইছি 1। তাহলে এখানে যদি 1 বসাই দেই তাহলে মানটা কত আসবে? আচ্ছা তাহলে আমাদের রো সমান সমান কি দাঁড়ায়, রো সমান সমান কি রো ডাব্লিউ এসজি। আর রো ডাব্লিউর মান যখন আমি আমরা বসাবো তার মানে কি ওটা কত আসে 1। তাহলে এস জি সমান এখানে রো সমান সমান আবার কি লেখা যায় ডাব্লিউ বাই ভি লেখা যায় না? ও আচ্ছা, সেখান থেকে আমরা ডাইরেক্ট করছি এটা, তার মানে এখানে যখন এভাবে আমরা লিখবো এটা সিজিএস সিস্টেমে শুধু লিখতে পারবো। বুঝা গেছে কি? ও ও আচ্ছা, জি স্যার। আমি একটু স্যার ক্লিয়ার করি। দুইটা সূত্রে কোনটা কখন ইউজ করব? তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে আয়তন কোন এককে দেয়া আছে সিজিএস না এসআই? সিজিএস। আয়তন ভর, ভর কি কোন এককে দেয়া আছে সিজিএস। আয়তন ভর গুলো Yes, খেয়াল sir. করবা, যদি এসআই সিস্টেমে দেয়া থাকে এসআই সিস্টেমে করবা, আর যদি সিজিএস সিস্টেমে দেয়া থাকে সিজিএস সিস্টেমে করবা। তো আমরা এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে সিজিএস সিস্টেম, মাথায় রাখবা। তাহলে এখানে এস জি সমান সমান হচ্ছে রো ডাব্লিউর মান যদি না বসাই, রো সমান সমান ডাব্লিউ বাই ভি না, বাই এম বাই ভি। তাহলে এখানে Yes, sir. ডাব্লিউ না লিখে আমরা ক্যাপিটাল এম লিখতেছি। এই বিষয়টা কি বোঝা গেছে সবার? তাহলে আমাদের এম সমান সমান কি দাঁড়াচ্ছে স্যার এস জি, ওই ওই যে রো রো এর সূত্রটা আর হচ্ছে এম এস জি ইকুয়াল এম বাই ভি, এই দুইটার কোনটা কখন ইউজ করব সেটা বললাম। আচ্ছা এস জি ইকুয়াল এম বাই ভি কখন ইউজ করবে, এখানে কি রো ডাব্লিউ আছে? মানে স্যার পানির আচ্ছা শোনো তোমরা, ঘনত্ব। তোমাদেরকে আমি তাহলে সহজ বিষয়টা দেই একবারে, তোমাদের যেহেতু কনফিউজড হচ্ছে তোমরা, তাহলে তোমরা লিখো এস জি ইকুয়াল কি বস্তুর ভরটা হচ্ছে, মনে করো এখানে বস্তুটা হচ্ছে দ্রবণ, তাহলে দ্রবণের ভর ডিভাইডেড বাই কি দ্রবণের আয়তন নিচে কি রো ডাব্লিউ। তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে এম বাই ভি ইন্টু রো ডাব্লিউ। আমি চাচ্ছি এই রো ডাব্লিউর ব্যবহারটাকে অ্যাভয়েড করতে। তাহলে যখন সিজিএস সিস্টেমে কাজ করব তখন রো ডাব্লিউর কি দরকার আছে, রো ডাব্লিউর মান তো 1। তাহলে এস জি ইকুয়াল কত দাঁড়াচ্ছে এম ডিভাইডেড বাই কি এম ডিভাইডেড বাই ভি। তাহলে এটা কোন সিস্টেমের জন্য
সিজিএস সিস্টেমের জন্য। এটা কি বোঝা গেছে? গ্রাম গ্রাম পার একক। গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে। আচ্ছা, তাহলে অতএব আমাদের ভি সমান এম সমান কি দাঁড়াবে? Hg ইন্টু ভি। ইন্টু ভি। তাহলে এই মানটা বসাও এখানে। তাহলে এম সমান 5 গ্রাম। Hg ইন্টু ভি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1.2 আর এটা হচ্ছে 50। উল্টা পাল্টা করে বসালাম। তাহলে ভি হচ্ছে 50, Hg হচ্ছে 1.2। কত আসে? 60 আসে নাই? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আপেক্ষিক গুরুত্বের কাজ কি? আয়তনটাকে আমরা ভরে কনভার্ট করে নিলাম। তাহলে এখন এই যে দ্রবণের ভর পেয়ে গেছি, মান বসায় দাও। 100 into 10 divided by কি 60 minus 10। 60 minus 10 মানে কি 50। কত আসে? 20। তো 20। তাহলে এটা কি একক থাকবে না? এটাই অ্যান্সার। অথবা একক থাকবে গ্রাম পার 100 গ্রাম পানি। এটা কি বোঝা গেছে তোমাদের এখন? ওকে, এরকম ম্যাথ আরেকটা করাই দেই কনফিউশনটা দূর করার জন্য জাস্ট। আচ্ছা, এরকম ম্যাথ এখানে লেখা নাই, আমি জাস্ট লিখে বলতেছি। ধরো একটা এটা তোমরা লিখে নাও। এটা স্যার একটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আগের যে অঙ্কটা আমরা করলাম এস এর মান বের করলাম, হুম সেখানে তো দুইটা এস এর মান বের করছি, একটা হচ্ছে মানে বিকল্প আর একটা হচ্ছে এমনিতে যে সূত্রটা আমরা ইউজ করলাম। দুটাই রাইট। সেক্ষেত্রে দুইটার মান তো ভিন্ন আসবে নাকি? অবশ্যই ভিন্ন আসবে। গ্রাম পার লিটার, প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের ভর। আরেকটা হচ্ছে হ্যাঁ স্যার। প্রতি 100 গ্রাম পানিতে দ্রবীভূত দ্রবের ভর। সংজ্ঞা ও এরকম না? আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার, থ্যাঙ্কস স্যার। আচ্ছা, ওয়েলকাম। তাহলে সম্পৃক্ত দ্রবণ মনে করো এখানে ধরো 50 গ্রাম আছে। সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 50 গ্রাম। আর এখানে সম্পৃক্ত দ্রবণে দ্রবের আয়তন দেয়া আছে। দ্রব মনে করো 15 মিলিলিটার। দ্রব হচ্ছে 15 মিলিলিটার। আচ্ছা, তাপমাত্রা যতই থাক না কেন, তাপমাত্রাটা মনে করি স্থির আছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা থাকতে পারে। এখন যদি বলা হয় দ্রাব্যতা কত, সরাসরি কি বের করা যাবে? এটা মনে করো গতে প্রশ্ন। তাহলে এই দ্রাব্যতা বের করতে গেলে কি আমাদের এস সমান সমান ডাব্লিউ বাই ভি, এটাও বের করতে পারবে না। এস সমান সমান 100 এম ডিভাইডেড বাই কি স্মল এম ডিভাইডেড বাই কি 100 এম ডিভাইডেড বাই এম মাইনাস এম। কোন সূত্র অনুসারে এটা বের করা যাবে বলো? প্রথমটায় যাবেই না, কারণ সম্পৃক্ত দ্রবণের ভরকে তুমি আয়তনে কনভার্ট করতে পারবে না। এখানে প্রথম সূত্রটা হচ্ছে ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, আর এটা হচ্ছে কি দ্রবণের আয়তন না? দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে সম্পৃক্ত দ্রবণের তো আয়তন নাই, আর সম্পৃক্ত দ্রবণের ভর দেয়া আছে। তাহলে সম্পৃক্ত দ্রবণের ভর হচ্ছে এটা। এখন এখানে কি দেয়া আছে? দ্রবের আবার কি দেয়া আছে? আয়তন দেয়া আছে। দ্রবের আয়তন হ্যাঁ, স্যার। দিয়েও কি এখানে ম্যাথটা করতে পারবা কি? তাহলে এখানে অবশ্যই দ্রবের যদি আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে ম্যাথে, দ্রবের আপেক্ষিক গুরুত্ব মনে করো দেয়া আছে 1.3, এটা দেয়া আছে। এখন কিন্তু দ্রবের আয়তনকে কি ভরে কনভার্ট করা যাবে না? জি স্যার। তাহলে Yes, sir. আয়তনকে ভরে কনভার্ট করতে গেলে কি আমাদের এম সমান সমান, এখানে দ্রবের ক্ষেত্রে আমরা নিব স্মল এম সমান সমান এস জি, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব গুণন কি দ্রবণের আয়তন, দ্রবের আয়তন। এটা দ্রবের আয়তনটা। তার মানে যে কোনো বস্তুর ভর সমান সমান তার আপেক্ষিক গুরুত্ব গুণন কি আয়তন। এটা সিজিএস সিস্টেমে। তাহলে বস্তুর হোক ভর হোক, সেটা দ্রবণ হোক বা দ্রব হোক বা দ্রাবক হোক, যে কোনো তিনটার যে কোনো একটা হতে পারে। তাহলে ভর সমান সমান আপেক্ষিক গুরুত্ব গুণন কি আয়তন।
তাহলে এটা দ্রবের জন্য হতে পারে, দ্রাবকের জন্য হতে পারে, দ্রবণের জন্য হতে পারে। যদি দ্রবের ভর হয় দ্রবের আয়তন লাগবে, দ্রাবকের ভর হয় দ্রাবকের আয়তন লাগবে, যদি দ্রবণের ভর হয় তাহলে দ্রবণের আয়তন লাগবে। বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে ম্যাথটা এখন তোমরা করতে পারার কথা, পারবা না? ইয়েস স্যার। তাহলে স্মল এম টা কত আসে বলো? 15 কে 1.3 দ্বারা গুণ করো। 19.5 19.5 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম তো হচ্ছে এখানে 50 গ্রাম মাইনাস স্মল এম হচ্ছে 19.5, মানগুলো বসায় দাও, ক্যালকুলেশন করো। ইনজামাম কোন প্রশ্ন আছে? স্যার আমার প্রাইভেট আছে, আমার লিভ নিতে হবে এখন। আচ্ছা আচ্ছা, তোমার আমি না তো প্রাইভেট? পরে দেখে নিব। আচ্ছা ওকে, হ্যাঁ। ম্যাথটা করছো কত আসে? 63.93। 93। এটা হচ্ছে কি ইয়েস স্যার। এই দ্রাব্যতার মান। এটা কি বোঝা গেছে এখন? ইয়েস স্যার। ওকে, আমাদের এই রিলেটেড জাস্ট আর একটা ম্যাথ করব, ম্যাথ করে এটা শেষ করব। সেটা হচ্ছে আচ্ছা তোমাদেরকে এটা এখনো সূত্রটা মনে হয় শেখানো, হেনরির সূত্র শিখাইছি? না স্যার, না স্যার। আচ্ছা, না হেনরির স্যার, সূত্র একটু শেখানো বলে হয়নি। দেই, তার আগে তোমাদের কয়েকটা বিষয় এখানে যা সংক্ষেপে বলে দেই। কোন কোন বিষয়ের উপর দ্রাব্যতা নির্ভর করে? দ্রাব্যতা নির্ভর করে কয়টা বিষয়ের উপর? 3টা বিষয়ের উপর, মাথায় রাখবা। একটা হচ্ছে কি তাপমাত্রা, একটা চাপ, আর একটা দ্রাবকের প্রকৃতি। এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এই সূত্রটা কি বুঝাইছিলাম তোমাদের? ওই যে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। যারা বাইরে আসছো মিউট করে নাও। প্রকৃতি। স্যার 3 নাম্বারটা আরেকবার বলবেন? 3 নাম্বারটা বলতে দ্রব ওই ও যে দ্রাবকের দ্রাব্যতা। প্রকৃতি। দ্রব ও দ্রাবকের প্রকৃতি। স্যার আরেকবার স্যার, সবগুলো স্যার। দ্রাব্যতা নির্ভর করে কিসের উপর? তাপমাত্রা, চাপ, আর একটা হচ্ছে দ্রব ও দ্রাবকের প্রকৃতি। না, এটা আমি ডিটেলসে যাব। আচ্ছা, দ্রাব্যতার এই বিষয়টা তোমরা দেখছো, মোলার দ্রাব্যতা কি এগুলো পারবা। এই যে আপেক্ষিক গুরুত্বের বিষয়টা বলছিলাম, দ্রাব্যতা নির্ভর করে বিভিন্ন নিয়ামকের উপর। এটা হচ্ছে দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভর করে, চাপের উপর, দ্রব ও দ্রাবকের প্রকৃতির উপর। তাপমাত্রা সাধারণত বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আমরা সাধারণভাবে কি মনে রাখবো? তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, কারণ তাপমাত্রা বাড়ালে দ্রবের অণুগুলোর গতিশক্তি বাড়ে। তাহলে দ্রবের অণুগুলোর গতিশক্তি বাড়লে দ্রবের অণুগুলো আর দ্রাবকের অণুর আন্তঃআণবিক ভাগটা বাড়ে। দ্রাবকের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, আন্তঃআণবিক গ্যাপ বেড়ে গেলে তার ভিতর বেশি করে দ্রবের অণু প্রবেশ করতে পারে। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সালেট সংকেতগুলো মুখস্থ রাখতে হবে। আরো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেয়া আছে যে কোন কোন যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। স্যার এগুলো আপনার পিডিএফ এ আছে? পিডিএফ এ দেয়া আছে। ওকে স্যার। আচ্ছা, তো সাধারণত এদের তাপমাত্রা বাড়ালে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা, তাপমাত্রা যদি বাড়ানো যায়, বৃদ্ধি করা হয়, তাহলে দ্রাব্যতা এস এটা কি হ্রাস পায়। কেন? এই বিষয়টাও আমরা একটু শিখব। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, সাধারণত কোনো সম্পৃক্ত দ্রবণে নিচে কিছু অধক্ষিপ্ত আকারে থাকে। এটা আমরা হয়তো বা চোখে নাও দেখতে পারি, সাধারণ খালি চোখে। তাহলে কিছু দ্রব নিচে অধক্ষিপ্ত আকারে থাকতে পারে, আর উপরের যে দ্রবণটা থাকে এই দ্রবণটা হয় কি সম্পৃক্ত দ্রবণ।
সাধারণত যে যৌগগুলো পানিতে আয়নিত হয় তারা মনে করো কি দ্রবীভূত হলে আয়োনাইজ থাকে, আয়নিত থাকে, মনে করো বেরিয়াম সালফেট আয়নিত। কথা বলে না, খেয়াল করো। তাহলে তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে, দ্রাব্যতা অনেক যৌগের ক্ষেত্রে বাড়বে আর অনেক যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পাবে। কেন হ্রাস পায় এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা মনে করো সলিড সল্ট, পানিতে দ্রবীভূত আছে, পানিতে আয়নিত হয়ে এটা কি হয়, বেরিয়াম সালফেট কঠিন। এটা পানিতে আয়নিত হয়ে বেরিয়াম আয়ন, বেরিয়াম আয়নটা কি একুয়াস প্লাস কি সালফেট আয়ন একুয়াস। আচ্ছা, এটা হচ্ছে রাসায়নিক একটা সাম্যাবস্থা তৈরি হয়। এক সময় দ্রবীভূত হওয়ার হার, যে সাধারণত সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রবের কঠিন অদ্রবীভূত অণুগুলো আবার কি আয়নিত হতে পারে, দ্রবীভূত হতে পারে। আবার একই সময়ে দ্রবের আয়নগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বেরিয়াম সালফেট হিসেবে অধক্ষিপ্ত হয়। এই দ্রবীভূত হওয়ার হার আর অধক্ষিপ্ত হওয়ার হার সাধারণত কি থাকে, সমান থাকে। তাহলে এটা একটা কি সাম্যাবস্থা তৈরি করে না? এই সাম্যাবস্থায়, জি স্যার। এই সাম্যাবস্থাটা যদি তাপ উৎপাদী হয়, অর্থাৎ ডেলএইচ এর মান যদি কি ধনাত্মক হয়, তাহলে মনে রাখবা এটা হচ্ছে যৌগটা দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষিত হয়। ওই যৌগটা পানিতে দ্রবীভূত হওয়ার সময় যদি তাপ শোষিত হয়, তার প্রক্রিয়াটা কি তাপ উৎপাদী না, না তাপহারী? তাপ তাপহারী, উৎপাদী। তাপহারী, ও তাপহারী, হ্যাঁ তাপ তাপহারী। শোষিত হয়। আর তাপহারী প্রক্রিয়া লাসাতিলের নীতি তোমরা পড়ছো, তাপহারী প্রক্রিয়া তাপমাত্রা যত বাড়ানো যায় সাম্যাবস্থা তত কি হবে, সামনের দিকে সরে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বেশি করে দ্রব কি হবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। দ্রাব্যতা বৃদ্ধি। মানে স্যার ডেল এইচ টা পজিটিভ হইলে হচ্ছে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষিত হয়, ওইটাই তাপহারী। হ্যাঁ, ওটা তাপহারী। যেমন শোনো, লবণ বা খাবার চিনিকে যদি আমরা কি করি, পানিতে দ্রবীভূত করি, ঠান্ডা হয়ে যায় না দ্রবণটা? দ্রবণের পাত্রটা যদি হাতে নাও দেখবা যে ঠান্ডা অনুভূত হয়। তার মানে কি জি স্যার। চিনি পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে। তাহলে চিনির দ্রাব্যতার দ্রবণ তাপটা হচ্ছে কি ধনাত্মক। তার মানে চিনি পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে। তাহলে চিনির ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়াবো দ্রাব্যতা তত বাড়বে। বুঝা গেছে কি? আচ্ছা, কিন্তু চুনকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে স্যার তাহলে বোঝাচ্ছে তাপ উৎপন্ন। তাপহারী। হ্যাঁ আমি আসতেছি, ওটাই বলতেছি। তাহলে পানিতে দ্রবীভূত হওয়ার সময় কি হয়, চুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। এবং এই ক্ষেত্রে ডেলএইচ এর মানটা কি হয়, ধনাত্মক ঋণাত্মক না? ঋণাত্মক। চুন পানিতে দিলে কি তাপ উৎপন্ন হয়, পাত্রটা ধরে দেখবা যে হ্যাঁ, একবার স্যার। অনেক গরম, অনেক সময় একবারে ধোঁয়া উৎপন্ন হয়। যাদের বাসায় জি, স্যার। পান খায় চুন ব্যবহার করে তারা দেখছে। তাহলে চুন বুদবুদের মতো পানিতে, ওঠে। হ্যাঁ Yes, চুন sir. পানিতে দ্রবীভূত হওয়ার সময় কি তাপ উৎপন্ন হয়। এই তাপ ক্ষেত্রে উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী প্রক্রিয়াটা, তাহলে চুনের দ্রবণ তাপটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক। চুন হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার সময় যেহেতু তাপ উৎপন্ন হয়, চুনের দ্রবণ তাপটা কি ঋণাত্মক, মানে এটা কি দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন করে। এটাও যদি একটা সাম্যাবস্থা তৈরি করে, যে যে পরিমাণ চুন দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তাপ শোষণ করে আবার কিছু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কি হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড আর পানিতে পরিণত হতে পারে। তাহলে এটা একটা রাসায়নিক সাম্যাবস্থা তৈরি করবে এক সময়। এই অবস্থায় যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে সাম্যাবস্থা কোন দিকে যায়, সাম্যাবস্থা কোন দিকে সরে যায়? তাপ উৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা বাম থেকে ডান থেকে বামে সরে যায় না? Yes, sir. জি স্যার। তাহলে কি হচ্ছে, দ্রবীভূত দ্রবটা আবার কি
অধক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস হয়, এটা মাথায় রাখবা। জি স্যার। ওকে, স্যার এই বেরিয়াম সালফেটটা স্যার আরেকবার বলতেন। হ্যাঁ বেরিয়াম সালফেট, হ্যাঁ পানিতে দ্রবীভূত হওয়ার কেন? সময় কি তাপ শোষণ করে। জি স্যার। শোনো মাথায় রাখো, বেরিয়াম সালফেট পানিতে যখন দ্রবীভূত হয়, এটা সলিড, তাহলে বেরিয়াম 2+ আয়ন, এটা ইকুয়াস প্লাস কি সালফেট 2- ইকুয়াস। এখানে খেয়াল করো, তাপ তাপ শোষণ বিকিরণ কখন কখন হয়, তোমরা 19 এ পড়ছো, ডেল এইচ এর মানটা আসলে কি, এই যে বন্ধন ভাঙার শক্তি, এখানে তো বন্ধন আছে না, তাহলে বন্ধন এখানে কি ভাঙে, জি স্যার। আর এখানে বেরিয়াম আয়ন আর পানিকে আকর্ষণ করে না, বেরিয়াম আয়ন গুলো কি হয়, পানির অক্সিজেন আছে না, অক্সিজেন তো পোলার 2 ডেল-, তাহলে এই বেরিয়াম আয়ন আর অক্সিজেনের মধ্যে এক প্রকার আকর্ষণ বল তৈরি হয়, তাহলে এখানে কি বন্ধন তৈরি হয়, তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙে আর উৎপাদে কি বন্ধন করে না, বন্ধন ভাঙার জি স্যার। শক্তি মাইনাস কি বন্ধন করার শক্তির পার্থক্যটাই ডেলাইস না। ইয়েস স্যার। জি স্যার। যদি বন্ধন ভাঙতে বেশি শক্তি প্রয়োজন হয়, যদি B1টা বড় হয় আর B2টা কি হয় ছোট, 19 এ পড়ছো তোমরা, এটা ছোট হয়, তাহলে মানটা কি ধনাত্মক হবে না, জি স্যার। তাহলে তাভারি প্রক্রিয়া। তাহলে এখানে বেরিয়াম আয়ন আর পানির মধ্যে যে বন্ধন গড়ে সেক্ষেত্রে কিছু শক্তি নির্গত হয়, এই নির্গত শক্তির থেকে বেরিয়াম সালফেটের বন্ধন ভাঙতে বেশি শক্তি কি শোষিত হয়, এজন্য বেরিয়াম সালফেট পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষিত হয়। এটা কি বোঝা গেছে এখন? ওকে। আর ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে উল্টাটা, ক্যালসিয়াম অক্সাইডে তো ক্যালসিয়াম অক্সাইডের বন্ধন ভাঙে না, ভাঙে কি বরঞ্চ তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানে বন্ধন না ভেঙে মূলত কি বন্ধন গড়তেছে, তাহলে বন্ধন গড়তে নির্গত শক্তি বেশি হবে, এ কারণে এর ডেলএইচ এর মানটা কি হবে, তাহলে B1 এখানে থেকে B2 বড়, তাহলে মানটা কি নেগেটিভ হবে না, স্যার। তাহলে এই জন্য চুন পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার আজকে আর না স্যার, আজকে প্রাইভেট আছে। না শেষ করবো এখনই, তাহলে এই হ্যাঁ স্যার, পর্যন্ত এখন কি বোঝা প্রাইভেট গেছে আছে। যে হ্যাঁ, স্যার। এই তাপমাত্রার পর্যন্ত বিষয়টা শেষ বুঝলাম, করি। কিন্তু স্যার এই যে সাম্যাবস্থার কথাটা যে বললেন, এর সাম্যাবস্থার কথা না বুঝলে তোমার 19 এ লাশে তুলে নীতি বুঝতে সমস্যা আছে। এখানে অবশ্যই একটা উভমুখী বিক্রিয়া কি হবে, ধরো ক্যালসিয়াম অক্সাইড আর পানি যুক্ত হয়ে কি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হচ্ছে, এটা কি উভমুখী বিক্রিয়া না একমুখী বিক্রিয়া বলো? বহুমুখী বিক্রিয়া। বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া যে কোনো এক সময় গিয়ে একটা কি সাম্যাবস্থা তৈরি করবে, এক সময় কি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে যুক্ত হওয়ার হার আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হওয়ার হার সমান হয়ে যাবে, কারণ তাপমাত্রা যত বাড়বে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তত আবার বিয়োজিত হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড পানি যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পরিণত হওয়ার প্রক্রিয়াটা তাপ উৎপাদী, ডেলএইচ নেগেটিভ, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার তাপ শোষণ করে নিয়ে কি হয়, শোষণ করে ক্যালসিয়াম অক্সাইড আর পানিতে পরিণত হয়, এটা কি হবে তাপহারী না? হ্যাঁ স্যার। এক সময় তাপ উৎপাদী প্রক্রিয়ার হার আর তাপহারী অর্থাৎ পশ্চাৎমুখী প্রক্রিয়ার হার সমান হয়ে গেলে এটা কি সাম্যাবস্থা হবে। আর যে কোনো মূল বিক্রিয়াটা কি সম্মুখী বিক্রিয়াটা কি তাপ উৎপাদী না? হ্যাঁ স্যার। লাশাতিলের নীতিতে পড়ছো, তাপ উৎপাদী প্রক্রিয়ার তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরে যায়, অর্থাৎ তাপমাত্রা যত বাড়াবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তত বেশি তাপ শোষণ করে কি বিয়োজিত হয়ে যাবে, তার মানে বিয়োজিত হওয়ার হার কি বৃদ্ধি পাবে। ক্লিয়ার কি? ইয়েস স্যার।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন বাকি বিষয়গুলো বুঝাই দেবো। আল্লাহ হাফেজ। স্যার আরেকটা কোশ্চেন স্যার। বলো। স্যার ওই সাম্যাবস্থা পর্যন্ত বুঝলাম, কিন্তু মানে ওই লাস্টে যে মানে বেরিয়াম আয়নিত হয়ে কি হচ্ছে? এটা সলিড। আয়নিত হয়ে কি হচ্ছে? বেরিয়াম 2+ আয়ন প্লাস কি সালফেট আয়ন। আচ্ছা শোনো, এখানে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, কেন বাড়ে বলো তো? তাপমাত্রা বাড়ালে সহজে বেরিয়াম সালফেট আয়নিত হতে পারে, কারণ এর বন্ধন ভাঙার শক্তি তো কি, বন্ধন ভাঙতে শক্তি লাগে না? তাহলে তাপমাত্রা যত বাড়াবো, তাপমাত্রা যত বাড়াবো তত কি হবে? বেরিয়াম সালফেট তাপ শোষণ করে কি করতে পারবে? আয়নিত হতে পারবে। বিয়োজিত হবে। তাহলে যার কারণে জি স্যার। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। এখন কি বোঝা গেছে? ইয়েস স্যার। আর পশ্চাৎমুখী প্রক্রিয়া স্যার। তো তাপহারী প্রক্রিয়া। তাপহারী প্রক্রিয়া তো তাপ শোষণ হয়, তাহলে তাপ যত বাড়াবো ওর তাপ কি না, পশ্চাৎমুখী প্রক্রিয়াটা তাপ উৎপাদী প্রক্রিয়া, তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কি বিক্রিয়ার হার হ্রাস পায়, এটা মাথায় রাখবা। হ্রাস পায়। ওকে। তাহলে কি আয়ন স্যার থেকে